রাজনীতিতে দৃশ্যমান সব ঘটনা সবসময় সত্যি হয় না। যা দেখা যায় তার আড়ালে থাকে গভীর কোনো ষড়যন্ত্রের জাল। ইসলামী আন্দোলন বাংলাদেশ হঠাৎ করেই ঘোষণা দিল তারা আর জোটে নেই, তারা জামাতকে ত্যাগ করেছে। সাধারণ মানুষের চোখে এটা একটি নিছকের রাজনৈতিক বিচ্ছেদ বা মতের অমিল। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন ঐক্যবদ্ধ হওয়ার কথা, তখন এই ভাঙন কি শুধুই কাকতালীয়, নাকি এর শত বাধা আছে অন্য কোথাও? রাজনৈতিক অন্দরমহলের খবর বলছে, চরমনাই পীরের দলের এই সিদ্ধান্তের পেছনে কলকাঠি নেড়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি বিএনপি। কেন একটি দল নিশ্চিত 40 থেকে 45টি আসনের অফার পায়ে ঠেলে দিয়ে শূন্য হাতে ফিরে যাওয়ার ঝুঁকি নিল? এই সিদ্ধান্তের পিছনে কি কাজ করছে বিএনপির কোনো গোপন আশ্বাস? আজকের পর্বে আমরা উন্মোচন করব সেই গোপন রাজনৈতিক সমীকরণ। দেখব কিভাবে একটি অদৃশ্য ফোন কল বা গোপন বৈঠকে বদলে গেল পুরো ভোটের চিত্র। আপনারা দেখছেন ফ্রেশ রাজনীতি। চলুন রাজনীতির মুখোশ উন্মোচন করা যাক। ভিডিওটি শুরু করার আগে আসুন একটি ছোট্ট জরিপ করে ফেলি। আগামী নির্বাচনে আপনার এলাকায় কোন দল সবচেয়ে বেশি জনপ্রিয় অবস্থানে আছে? হাতপাখা, ধানের শীষ নাকি দাড়িপাল্লা? অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। ইসলামিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া মানেই বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় একটি শক্তির উত্থান। আর এই তৃতীয় শক্তি যদি সত্যিকারের অর্থেই শক্তিশালী হয়, তবে সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়ায় বিএনপির জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন যদি এক হয়ে নির্বাচন করত, তবে বিএনপির একক আধিপত্যে বড়সড় ধাক্কা লাগত। বিএনপি খুব ভালো করেই জানে, আওয়ামী লীগ বিরোধী ভোটে তাদের একচেটিয়া ভাগ বসাতে পারে একমাত্র এই ইসলামিক জোট। তাহলে উপায় একটাই, জোট হতে দেওয়া হবে না, ভাঙো এবং শাসন করো। সূত্র বলছে, জোট গঠনের প্রক্রিয়া শুরু থেকেই বিএনপির হাইকমান্ড বিষয়টি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছিল। গুঞ্জন রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে জোট থেকে সরিয়ে রাখার জন্য বিএনপির পক্ষ থেকে প্রচ্ছন্ন ইন্ধন ছিল। হয়তো এমন কোনো বার্তা দেওয়া হয়েছে যে, আপনারা আলাদা নির্বাচন করুন, ভবিষ্যতে আমরা আপনাদের দেখব। অথবা এমন কোনো সমীকরণ বোঝানো হয়েছে যে, জামাতের সাথে থাকলে তাদের ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয়ে যাবে। এই ফাঁদে পা দিয়েই কি হাতপাকা প্রতীক আজ ভোটের বাইরে? তা না হলে যে দল বিগত নির্বাচনগুলোতে একটি আসনও এককভাবে জয়লাভ করতে পারেনি, তারা কোন সাহসে জামাতের মতো সুগঠিত একটি দলের অফার ফিরিয়ে দেয়? এখানে কি শুধু ইগো কাজ করেছে, নাকি এর পেছনে রয়েছে বিএনপির সেই মাস্টার প্ল্যান, যাতে ইসলামিক ভোটগুলো এক ভাগে না পড়ে দুই ভাগে ভাগ হয়ে যায় আর মাঝখান থেকে ফায়দা লুটে নেয় ধানের শীষ? আসুন এবার তাকাই সেই অদ্ভুত দর কষাকষির দিকে, যা জোট ভাঙার মূল কারণ হিসাবে দেখানো হচ্ছে। ভেতরের খবর অনুযায়ী জামাত ইসলামী এবং জোটের অন্য শরিকরা মিলে ইসলামিক আন্দোলন বাংলাদেশকে সম্মানজনকভাবে 40 থেকে 45টি আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে চরমনাই পীরের দল এককভাবে সংসদে প্রতিনিধিত্ব করার ইতিহাস নেই, সেখানে 45টি আসনে জোটের সমর্থন পাওয়া মানে সংসদে অন্তত 20 থেকে 25 জন এমপি নিশ্চিত করা। এটি হতে পারত তাদের জন্য একটি ঐতিহাসিক বিজয়। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি ছিল বিস্ময়কর। তারা প্রায় 140 থেকে 45টি আসন দাবি করে বসে, অর্থাৎ সংসদের অর্ধেক আসনই তারা চেয়ে বসে। একজন সুস্থ মস্তিষ্কের রাজনৈতিক বিশ্লেষকও বলবেন, এ দাবিটি ছিল অবাস্তব এবং অযৌক্তিক। কিন্তু কেন তারা এমন অসম্ভব দাবি করল? বিশ্লেষকরা মনে করছেন, এই 145টি আসনের দাবিটি ছিল মূলত একটি কৌশলগত অজুহাত। তারা জানতো জামাত বা অন্য শরিকরা কখনোই এ দাবি মেনে নেবে না, আর দাবি না মানলে তারা খুব সহজেই বলবে, আমরা সম্মানজনক প্রস্তাব পাইনি, তাই জোট ভেঙে দিয়েছি। এই চিত্রনাট্য কি তাদের নিজেদের লেখা, নাকি অন্য কোনো বড় দলের পরামর্শে তারা ইচ্ছে করেই এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে জোট ভাঙার দায় তাদের উপর না আসে, অথচ কাজও হাসিল হয়ে যায়? জোট ছাড়ার পর ইসলামী আন্দোলনের নেতারা সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছিল তা আরো বেশি রহস্যজনক। তারা দাবি করেছেন, জামাত ইসলামী নাকি আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। এখন প্রশ্ন হলো, জোটে যাওয়ার আলোচনার সময় কি এই আদর্শের কথা মনে ছিল না? তখন দিনের পর দিন বৈঠক হলো, সিট ভাগাভাগি নিয়ে আলোচনা হলো, তখন জামাতকে আদর্শিক মনে হলো। আর যখনই 145টি সিট পাওয়া গেল না, তখনই তারা আদর্শচ্যুত হয়ে গেল। বাস্তবতা হলো, রাজনীতিতে আদর্শ একটি আপেক্ষিক শব্দ। এখানে স্বার্থই শেষ কথা। জামাতকে আদর্শচ্যুত বলে তারা মূলত নিজেদের কর্মীদের শান্ত করার চেষ্টা করলো। কিন্তু এর আড়ালে যে সত্যটি লুকিয়ে আছে তা হলো, তারা একটি নির্দিষ্ট ছকের মধ্যেই বন্দী। তারা হয়তো চায়নি জামাতের মতো শক্তিশালী দলের ছায়াতলে থেকে নিজেদের স্বতন্ত্র সত্তা কিছুটা হলেও স্থান করতে, অথবা তারা এমন কোনো পক্ষের প্রতিশ্রুতি পেয়েছে যারা তাদের বুঝিয়েছে, জামাতের সাথে থাকলে আপনাদের ক্ষতি, আর আপনারা যদি এককভাবে নির্বাচন করেন তাহলে লাভটা আপনাদেরই হবে। এখন চূড়ান্ত হিসাবে আসা যাক, এ ভাঙনে কার লাভ এবং কার ক্ষতি হলো। এই অঙ্কটা যে খুবই সহজ।
যদি ইসলামী ঐক্যজোট অটুট থাকত তবে বাংলাদেশের অন্তত ৬০ থেকে ৭০টি আসনে বিএনপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো, কারণ জামাত এবং চরমনের ভোট ব্যাংক এক হলে তা অনেক আসনে আওয়ামী লীগ বা বিএনপির ভোটের চেয়েও বেশি কাছাকাছি হতো। কিন্তু এখন দৃশ্যপট ভিন্ন। হাত পাকা আলাদা নির্বাচন করবে, দাড়িপাল্লা বা জামাত সমর্থিত প্রার্থীরা আলাদা নির্বাচন করবে। ফলাফল, ইসলামিক ভোট ব্যাংক দুই ভাগে বিভক্ত হবে। ধরুন একটি আসনে বিএনপি ৩০,০০০, জামায়াত ২০,০০০ এবং চরমনাই ১৫,০০০ ভোট পেয়েছে। তারা এক থাকলে ভোট হতো ৩৫,০০০, যা বিএনপির চেয়ে অনেক বেশি। কিন্তু আলাদা হওয়ায় বিএনপির ৩০,০০০ ভোট পেয়েই অনায়াসে জিতে গেল। অর্থাৎ ইসলামী আন্দোলনের এই একলা চলো নীতি কার্যত বিএনপিকে ওয়াক ওভার দেওয়ার নামান্তর। সোশ্যাল মিডিয়ায় সাধারণ ধর্মপ্রাণ মানুষ এখন প্রশ্ন তুলেছে, হাত পাকা কি তাহলে পরোক্ষভাবে বিএনপির বি টিম হিসেবেই কাজ করছে? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। অনেকেই ভাবছেন জামাত বুঝি খুবই বিপদে পড়ল, কিন্তু আমাদের বিশ্লেষণ বলছে জামাত হয়তো বড় একটা ব্ল্যাকমেল থেকে বেঁচে গেল। ভাবুন তো, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪৫টি আসন দেওয়া হতো, তবে তারা ২০ থেকে ২৫টি সিট পেয়ে যেত। তখন নির্বাচনের পর তারা কি করত? তারা হয়তো বলতো, আমাকে ২টা বড় মন্ত্রণালয় দাও, আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ধর্ম মন্ত্রণালয় দাও, তা না হলে আমি তোমাদের সাথে নেই। যে দল বিগত নির্বাচনগুলোতে একটি আসনও না পেয়েই ১৪৫টি আসন দাবি করে, তারা ২০ থেকে ২৫টা এমপি পেলে কি করতো ভাবা যায়? তখন হয়তো তারা বিএনপির সাথে হাত মিলিয়ে জামাতকে বিরোধী দলে বসিয়ে দিত। জামাতকে তখন পদে পদে এই ছোট শরিকের ব্ল্যাকমেইলিং সহ্য করতে হতো। তার চেয়ে বরং এখন যেটা হয়েছে সেটা জামাতের জন্য অনেক বড় আশীর্বাদ স্বরূপ। তারা এখন ফ্রেশভাবে নিজেদের সত্যিমত্তা যাচাই করতে পারবে। আর ইসলামী আন্দোলন, তারা হয়তো আবারও সেই সৈন্য হাতেই ফিরবে, কিন্তু মাঝ থেকে ঐক্যের ফাটল ধরিয়ে গেল। ভিডিওর শেষ প্রান্তে এসেছি। খুব দুঃখ লাগে যখন দেখি আমরা ইসলাম কায়েমের কথা বলি, কিন্তু এক হতে পারি না। পার্থক্যটা কোথায় জানেন? কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। কেউ মিলাদ কায়েম করে, আবার কেউ করে না। কেউ মাহফিলে গিয়াসউদ্দিন তাহিরের মতো জিকির করে, আবার কেউ সেটাকে বাড়াবাড়ি বলে। আওয়ামী লীগ আমলে অনেকেই বলতো হুজুররা আবার রাজনীতির কি বোঝে। আসলে বিষয়টা অনেকাংশেই সত্য প্রমাণিত হয়েছে এই জোটকে কেন্দ্র করে। আরে ভাই, আপনি এখানে ওয়াজের ময়দানে নাই, আপনি ভোটের ময়দানে আছেন, রাজনীতির মাঠে অবস্থান করছেন। এখানে আপনাকে রাজনীতিকে রাজনীতির মতো করেই বুঝতে হবে। এই ছোট ছোট বিভেদকে পাশ কাটিয়ে আপনারা সকল দলগুলো ঐক্যবদ্ধ হতে পারলেন না, আর আপনারা নাকি দেশ চালাবেন। আজ যদি চরমনাই, জামাত, আটরশি, সুন্নি, কৌমি সব বিভেদ বলে এক মঞ্চে দাঁড়াতো, এক প্রতীকের নির্বাচন করত, তাহলে বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতে পারত। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো এক কাতারে দাঁড়ালে কোনো শক্তি তাদেরকে রুখতে পারতো না। কিন্তু ওই যে আমি নেতা হব, আমি প্রধানমন্ত্রী হব, এই লোভটাই আমাদেরকে ডোবালো। দর্শক, আপনারা কি মনে করেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আসলেই ইসলামের স্বার্থে জোট ছেড়েছে, নাকি ক্ষমতার লোভে ভুল চাল চেলেছে? আর এই বিভক্তির ফলে শেষ হাসিটা কি বিএনপি হাসবে? আপনার মূল্যবান মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সত্যটা সকলকে দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।